অবজেকশন ইওর অনার, একজন বয়স্ক মানুষের সঙ্গে উনি এইভাবে কথা বলতে পারেন না। আমি আপনার কাছ থেকে শিখবো না আমি কিভাবে কথা বলবো আর বলবো না। আপনি যখন জুনগুয়োর ব্যাপারে ওনাকে ইন্টারোগেট করছিলেন তখন উনি অনেক অশালীন মন্তব্য করেছিলেন জুনগুয়োর সম্পর্কে। কই, তখন তো আপনি একবারও প্রতিবাদ করেননি। আদিত্য বাবু জুনগুয়ো সম্পর্কে এমন কোনো কথা বলেননি যা শালীনতার মাত্রাকে ছাড়িয়ে যায়। বরং আপনি যেভাবে কথা বলছেন তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। ইওর অনার, আমি বুঝতে পারছি না, যা সত্যি সেটাকেই যদি আপনার অশালীন বলে মনে হয় আর যা মিথ্যে সেটাকেই যদি আপনার রমণীয় বলে মনে হয়, তাহলে আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আপনি সত্যি মিথ্যের বিচারটা করবেন কি করে। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু উনি কিন্তু আমাকে অপমান করছেন। আদালত কক্ষে উনি আর আমি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে কেউ আমরা কাউকে অসম্মান করতে পারি না ইওর অনার, কারণ আমরা দুজনেই প্রফেশনাল। আপনি সংযত হয়ে কথা বলুন, শান্ত হয়ে কথা বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ওকে স্যার, আই এম সরি। হ্যাঁ, আপনি বলুন, আপনি আপনার বৌমার সঙ্গে থাকতেন তো? বারবার বৌমার সাথে থাকতেন, বৌমার সাথে থাকতেন বলে আপনি কি মানে করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, বৌমার সাথে থাকতুম, বৌমা আমার বাড়িতে থাকতো, আমি তার কাছে খেতুম। আসলে তখন আমার স্ত্রী ছিলেন না, তিনি তার কন্যার কাছে গিয়েছিলেন। বেশ, তাই হলো। আপনার কথা আমি মেনে নিলাম। আপনার বৌমা আপনার কাছে থাকতেন। একটা কথা আপনি আমাকে বলুন তো আদিত্য দেববাবু, আপনি কি মনে করেন এই পৃথিবীতে এই ঘটনা নতুন ঘটলো, অন্য কোনো মানুষের জীবনে ঘটেনি? ডিভোর্স বলে ব্যাপারটা আইনি স্বীকৃত একটা পদ্ধতি। স্বামী স্ত্রীর বনিবনা না হলে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারা পুনরায় জীবনকে তৈরি করতে পারেন। তা আপনার কেন মনে হলো যে আপনার বৌমার প্রতি আপনার ছেলে চূড়ান্ত বিচার করেছে? এমনও তো হতে পারে আপনার বৌমা কোনোদিনও আপনার ছেলেকে সুখে রাখতে পারেনি, আর সেই জন্যই আপনার ছেলে দ্বিতীয়বার বিয়ে করেছেন। যদি সেটাই হতো তাহলে বাবা হিসেবে আমার কিছুই বলার থাকতো না। কিন্তু আমি দেখেছি আমার ছেলে সুখ ছেড়ে অসুখের দিকে এগিয়ে গেছে। এখন তো সে অসুখের সাগরে নিমজ্জিত। আমার মনে হয় আমার ছেলে তো এখানেই আছে, তাকে যদি এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে জিজ্ঞেস করতে পারেন। ওই বোধহয় এসব কথা সদুত্তর দিতে পারবে। আর ওই শ্রীময়ী সেনগুপ্তকে আমি বৌমা করে বাড়িতে নিয়ে এলেও আসলে তিনি আমার সন্তান সম, আমার আরেকটি মেয়ে। তাই বাবা যেমন মেয়ের কোনো রকম ক্ষতি দেখলে দূরে থাকতে পারে না, সেরকম এই এই মেয়েটিকে বাইরের সমস্ত ঝড় ঝাপটা থেকে আমি একটু আড়াল করতে চেয়েছি। সেটা কি আমার অপরাধ? এই প্রশ্ন আপনাকে আমি করলাম মাননীয় বিচারক। আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? আমি একটা শেষ কথা বলতে চাই ইওর অনার। জুনগুয়ো সম্পর্কে আমি আপনার সব কথা শুনলাম, কিন্তু আপনার পুত্র যখন জুনগুয়োকে বিবাহ করেছেন তখন জুনগুয়ো কিন্তু আপনার পুত্রবধূ। অফিসিয়ালি আইনগতভাবে তিনি আপনার পুত্রবধূ, শ্রীময়ী সেনগুপ্ত নন।
আপনি কি আপনার পুত্রবধূর প্রতি কোনোদিনও সেই সহমর্মিতা দেখিয়েছেন? কোনোদিন কি তাকে কাছে ডেকেছেন? না তাকে শ্রীময়ী সেনগুপ্তর মুখ চেয়ে আগে থেকেই দোষী বানিয়ে রেখে দিয়েছিলেন? আমি তো যতদূর জানি তিনি আগে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতেন এবং তখন আপনাদের সঙ্গে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ, তিনি আগে থেকেই আমাদের বাড়ির ভেতরে আবহাওয়াটা বোঝার চেষ্টা করছিলেন, আর আমরা অন্য কিছু না ভেবে সরল বিশ্বাসে ওই ছেলের অফিস কলিগ হিসেবে তার সাথে মেলামেশা করতাম। আমার এই বৌমা ওরা বাইরে কোথাও গেলে ওই ওর ছেলেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিত। আমাদের বাড়িতে কোনো ভালো খাবার হলে বৌমা নিজে ওকে ডেকে পাঠাতো। এই বিশ্বাস, এই ভালোবাসার প্রতিদান জন্মু যেভাবে দিয়েছে, আর তাকে আমার নিজের পুত্রবধূ বলে মেনে নেওয়ার কোনো রকম ইচ্ছে নেই। এই কথা সত্যি যে আমি বরাবরই তার দিক থেকে মুখটা ঘুরিয়েছিলাম, কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে আমি জানি এখনো কোনো আইন তৈরি হয়নি আমি মুখ ঘুরিয়ে নিয়েছি বলে আমার মুখটা আবার সেদিকে ঘুরিয়ে দেবে। আশা করি আমার উত্তরটা এবার আপনি পেয়েছেন। তার মানে আপনারা সবাই মিলে বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন যাতে জুনগো সেই বাড়িতে প্রতিটি মুহূর্তে অনিরাপত্তায় ভুগতেন, তাই তো? আমরা কেউ খুনি নই, গুন্ডা নই, কোনো রকম অসামাজিক কাজে লিপ্ত থাকি না। সেজন্য আমরা এমন কোনো কাজ করতে পারি না যাতে ওই জুনগুকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। বরং ওই জুনগো এমন কাজ করেছে যাতে আমাদের পরিবারকে, আমাদের সবাইকে, ওই আমার বৌমাকে চিরদিন নানা রকম অশান্তির মধ্যে বাস করতে হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। একটা প্রমাণ তো আমি এখানে উল্লেখ করেছি, ভবিষ্যতে দরকার হলে আমি আরো প্রমাণ দেখাতে পারি। আমি বিচারককে অনুরোধ করব, আমি যে প্রমাণ দাখিল করেছি তার দিকে যেন আলোকপাত করা হয়। তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমার মুখ থেকে আর বলার কোনো দরকার হবে না। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, তবে আপনাকে কিন্তু আবার ডাকা হতে পারে। যতবার ডাকবেন আমি ততবার আসবো। শুধু একটা কথা বলে যাই, ওই যে আমার মা, আমার কন্যা, যাকে এই অবস্থা আমি দেখছি, আর তিনি স্বল্প শান্ত, অভিমানে যা তিনি কোনোদিন করেন না, যা করতে পারেন না, যা করার কথা তিনি স্বপ্নেও ভাবেন না, তেমন কথা কবুল করেছে। কত প্রগাঢ় অভিমান হলে একটা মানুষ নিজেকে এইভাবে দোষারোপ করতে পারে, সেটা একবার ভেবে দেখার জন্য আমি মাননীয় বিচারককে অনুরোধ করছি। আর তার সঙ্গে আর একটা অনুরোধ জানিয়ে রাখছি, শুধু মুখের কথা শুনে আমার মায়ের বিচার করবেন না, তার অন্তরের কথা একবার শোনার চেষ্টা করুন। মুখে মুখে তিনি যাই বলুন, তার মনে, তার অন্তরের যে হাহাকার, সেই হাহাকারকে আপনারা দয়া করে একটু গুরুত্ব দেবেন, একটু গুরুত্ব দেবেন। ব্যাস, আমার আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। কেস নম্বর 35-21
ইওর অনার, আজ আমি এমন একজন মানুষকে এখানে ডেকে নিতে চাই যিনি এই মামলার অন্যতম প্রধান সাক্ষী, যিনি দিনের পর দিন নির্যাতিতা হয়ে লাঞ্ছনা সহ্য করে, কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি তার মুখ থেকে তার সত্য কাহিনী শুনতে চাই। আমি ডেকে নিতে চাই জুন গুহকে, শ্রী অনিন্দ্য সেনগুপ্তর বর্তমান স্ত্রী জুন গুহকে। আমি তাকে প্রশ্ন করে সত্যিটা জানতে চাই, সত্য উদ্ঘাটন করতে চাই। তার মুখ থেকে জেনে নিতে চাই তিনি কিভাবে দিনের পর দিন নির্যাতিতা হয়ে জীবন যাপন করেছেন। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার অনুমতির অপেক্ষায় আমি শ্রীমতী জুন গুহকে এখানে ডাকতে চাই।